প্রিয় ৪৬তম বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজ ২৬শে এপ্রিল ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষার ইংরেজি অংশের সমাধান আপনাদের সুবিধার্থে আমি প্রদান করছি। শুধু সমাধান প্রদান করছি তা নয়, পরীক্ষাটির উত্তরটি কেন হয়েছে বা কেন হয়নি এইভাবে আমি অ্যানালাইসিসের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করছি। সবাই আমার ভিডিওটি ফলো করুন। প্রথম ১ নম্বর কোশ্চেনটি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। এখানে ৪টি অপশন দেওয়া আছে। ৪টি অপশনের মধ্যে আমরা এখানে সুগার এবং সেন্ট, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এই দুইটা শব্দই ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে আপনারা এটা অক্সফোর্ড ডিকশনারি সার্চ করে এইটার সত্যতা যাচাই করে নিতে পারেন। তারপর আছে দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে, ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে প্রেপোজিশনটা কোথায় বসে এবং প্রেপোজিশনের সাথে কার কি সম্পর্ক। প্রেপোজিশন বসে সাধারণত নয়, মানে নাউনের পূর্বে, মাস্ট নাউনের পূর্বে আমাকে প্রেপোজিশন ইউজ করতে হবে। আরেকটি হচ্ছে দুইটি নাউনের মাঝে প্রেপোজিশন। এখন আমরা সেই সূত্র মোতাবেক এখানে যদি আমরা অ্যানালাইসিস করি, প্রথম বাক্যটি আছে হি লাইকস টু ইট ফিশ। এই বাক্যে লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব, তার মতে সেই মতে এটা কখনোই অ্যান্সার হবে না। বি নম্বর আছে হি লাভস লাইক হিজ ফাদার ডাস, অর্থাৎ সে তার বাবার মতো হাসে। এখানে লাইকটি হচ্ছে কনজাংশন। আমি আমার গত ভিডিওতে পার্ট অফ স্পিচ অধ্যায়ে দ্বিতীয় স্টেপে আমি এটা নিয়ে ব্যাখ্যা করেছি যে একটি প্রেপোজিশন বা একটি শব্দের ফাংশন ইউনিটের উপর ভিত্তি করে সেটার পার্ট অফ স্পিচ করতে হয়। এখানে লাইক শব্দটি দুইটা ক্লজকে যুক্ত করেছে, তার মানে নিঃসন্দেহে এটা এখন কনজাংশন হয়ে যাবে। লাইকটি হচ্ছে এখানে কনজাংশন, এটা প্রেপোজিশন নয়, এটা চলে গেল। তারপর হচ্ছে সি নম্বর হি ক্লাইম্বড এ ট্রি লাইক এ ক্যাট, অর্থাৎ সে বিড়ালের মতো গাছে উঠল। এখানে আমরা সূত্রটি প্রয়োগ করি। এখানে আছে হি হচ্ছে সাবজেক্ট, ক্লাইম্ব হচ্ছে মেইন ভার্ব, এ ট্রি হচ্ছে অবজেক্ট নাউন, আরেকটি নাউন আছে এ ক্যাট, তার মানে আমরা দুটি নাউনের মাঝখানে বসে প্রেপোজিশন, এই ২ নম্বর সূত্র অনুযায়ী, তার মানে এই সি নম্বরটি হচ্ছে এখানকার উত্তর। লাইকটি হচ্ছে প্রেপোজিশন। তারপর আমরা ৩ নম্বর চলে যাই, হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট। এখানে চাওয়া হয়েছে ফলোয়িংটি কোন পার্ট অফ স্পিচ। এটাও আমরা সেই একই সূত্র দিয়ে বিবেচনা করব। সেটা হচ্ছে আমরা জানি নাউনের আগে প্রেপোজিশন ইউজ করা হয়। এখানে আবার আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে ডাইড হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস একটি অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন প্লাস নাউন। এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের স্ট্রাকচার। কারণ ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, বিধায় সেখানে অ্যাডভার্ব অথবা ইন বা অ্যাট এরকম প্রেপোজিশন বসবে। সুতরাং হি ডাইড, সে মারা গেল। কেন মারা গেল সেটার উত্তর হচ্ছে ফলোয়িং দ্য ইনসিডেন্ট। এখানে কিন্তু কি মারা গেল, কাকে মারা গেল, এটা কিন্তু উত্তর না। সুতরাং এই ফলোয়িংটা হচ্ছে এখানে প্রেপোজিশন। সুতরাং প্রেপোজিশন ডি নম্বর হচ্ছে উত্তর। তারপর হচ্ছে ৪ নম্বর, রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল, অর্থাৎ লেখার দক্ষতা বিকশিত করতে রাইটিং ডায়েরিটা খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস, খুবই ভালো অভ্যাস। এখানে চাওয়া হয়েছে যে রাইটিং এর ডায়েরি এটা কোন ফ্রেজ। আমরা এখন ফ্রেজ, অর্থাৎ এটা ফ্রেজ বা ক্লজ বা পার্ট অফ স্পিচ, তিনটি বিষয়ই হুবহু একই ক্যাটাগরির। অর্থাৎ পার্ট অফ স্পিচটাই সুন্দরভাবে আইডেন্টিফিকেশন করতে পারা মানেই ফ্রেজ এবং ক্লজও আইডেন্টিফাই করতে পারা। কারণ যে পার্ট অফ স্পিচটি নাউনের কাজ করবে সেটা হচ্ছে নাউন, আবার একটি যে ফ্রেজটি নাউনের কাজ করবে সেটা হচ্ছে নাউন ফ্রেজ, যে ক্লজটি নাউনের কাজ করবে সেটাকে বলা হয় নাউন ক্লজ। ঠিক একইভাবে আমরা আমার পার্ট অফ স্পিচ অধ্যায়ে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে সাবজেক্ট এর জায়গায়, অবজেক্টের জায়গায় বা কমপ্লিমেন্টের জায়গায়
যে শব্দটি বসবে সেটাকে বলা হয় নাউন, যে ফ্রেজটি বসবে সেটাকে বলা হয় নাউন ফ্রেজ, যে ক্লজটি বসবে সেটাকে বলা হয় নাউন ক্লজ। এখন আমরা এখানে দেখি যে ইজ হচ্ছে এই বাক্যের ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব। এই মূল ভার্বের আগের অংশটুকু হচ্ছে সাবজেক্ট, তার মানে সাবজেক্ট হিসেবে যে ফ্রেজটি আছে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে আমার আর কোনো কিছুর এখানে ব্যাখ্যার প্রয়োজন নেই। তাহলে তারপরে আছে ভার্বাল ফ্রেজ, এটা হবে না, অ্যাডজেক্টিভ ফ্রেজ এটাও না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটাও না। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম। তারপর 5 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং। এই বাক্যটি একটু জটিল এবং এটা আমি সহজে ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেই জিনিসটা হচ্ছে যে ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড, এখানে লে শব্দটি হচ্ছে লাইয়ের পাস্ট ফর্ম। সে শুয়ে পড়লো অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডে মাটিতে শুয়ে পড়লো, গ্রোনিং চিৎকার করে। এখন আমরা এখানে দেখি, এখানে উত্তরটি হবে ইনজোর্ড, উত্তরটি হবে ইনজোর্ড। এখানে ইনজোর্ড হওয়ার কারণটি কি সেটা আমি এখন ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখানে বাক্যটি আসলে দুইটা বাক্যকে একত্রিত করা হয়েছে। সেই বাক্যটি হচ্ছে, প্রথম বাক্যটি হচ্ছে হি ওয়াজ ইনজোর্ড অ্যান্ড হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং। এই বাক্যটিকে, যে বাক্যের একই সাবজেক্ট থাকে সেই বাক্যটিকে এভাবে উজ্জ করে এইভাবে লেখা যায়, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অন্যান্য অংশটুকু, যেমন সেই হিসেবে ইনজোর্ড মানে সে আহত হলো, তারপর হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং, তার মানে ইনজোর্ড হচ্ছে এই বাক্যের সলিউশন। এখন আমরা আরও কিছু প্রশ্ন দেখার চেষ্টা করি। এখন আমরা 6, 7, 8 এই 3টি কোশ্চেন দেখতে পাচ্ছি। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ, অর্থাৎ ফ্রেজের মিনিং চাওয়া হয়েছে। বাই অ্যান্ড লার্জ, এটার মিনিং হচ্ছে অন দ্য হোল। 7 নম্বর হচ্ছে ক্লোজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন্ড, অর্থাৎ নিচে আন্ডারলাইন করা ফ্রেজের মিনিংটা হচ্ছে উইথড্রিউ। অপশনগুলো আমি লিখি নেই কারণ এখানে ব্যাখ্যার তেমন কিছু নেই। 8 নম্বরটা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এই ফ্রেজটির মিনিং চাওয়া হয়েছে, সেটি হচ্ছে রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি। এখন আমরা 10 নাম্বার যেটা, 9 নম্বর বা 9 নম্বরটা হচ্ছে হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। এখানে এই বাক্যে আন্ডারলাইনকৃত শব্দগুচ্ছ বা ফ্রেজটি কোন ফ্রেজ এটা আইডেন্টিফাই করতে বলছে। আমরা এখন এটা নিয়ে একটু ব্যাখ্যার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমরা জানি যে নাউন বসে বাক্যের সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায়। এখানে এ ম্যান হচ্ছে নাউন ফ্রেজ, যেটা এই বাক্যের মূল কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টকে মডিফাই করেছে টু ডিপেন্ড অন এই ফ্রেজটি, অর্থাৎ যে শব্দ নাউনকে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ, এবং যে ফ্রেজ নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং যে ক্লজ নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে একটি টু ডিপেন্ড অন এই ফ্রেজটি ম্যানকে মডিফাই করেছে বিধায় এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে হচ্ছে 10 নম্বরটা হচ্ছে হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। এই বাক্যটির কোর সেন্টেন্স হচ্ছে হিজ ড্রিম হচ্ছে বাক্যের সাবজেক্ট, কেম ট্রু এইটা হচ্ছে বাক্যের কোর সেন্টেন্স মানে মূল বাক্য। এখন এই বাক্যের যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টকে একটি ক্লজ মডিফাই করেছে, যে দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার। এই ক্লজটি হিজ ড্রিম বাক্যের সাবজেক্টকে মডিফাই করেছে, তার মানে এটা হচ্ছে এখন অ্যাডজেক্টিভের কাজ করতেছে, মানে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা এর আগের ওই কোশ্চেনটাই আমরা দেখলাম যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হওয়ার কারণ হচ্ছে নাউনকে মডিফাই করেছে। ঠিক একইভাবে যে ক্লজটি নাউনকে মডিফাই করবে সেটা হচ্ছে নাউন ক্লজ। এখন আমরা আরও দুটি অপশন আছে, এখানে যে ক্লজটি নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমরা বাকিগুলোর একটু অ্যানালাইসিস করি। নাউন ক্লজ, এটা বাক্যের সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কোনো ক্লজ ইউজ করা হয় নাই বিধায় এটা নাউন ক্লজ হবে না। আবার অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে একটি স্বাধীন বাক্য বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজটি বাক্যের মূল ক্লজ, অর্থাৎ এই বাক্যের ফাইনাইট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হিজ ড্রিম কেম ট্রু বা ফাইনালি কেম ট্রু।
এইটি অর্থাৎ তার স্বপ্নটি অবশেষে সত্যি হলো। কোন স্বপ্নটি? দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার। এই ক্লজটি হিজ ড্রিমকে মডিফিকেশন করেছে বিধায় এটা এখন অ্যাডজেক্টিভ ক্লজ। আবার এ কোঅর্ডিনেট ক্লজ, এটা কোঅর্ডিনেট ক্লজ কি? সেটা হচ্ছে যে কনজাংশনটি দুটা স্বাধীন বাক্যকে যুক্ত করে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। কিন্তু এখানে কোনো দুটি স্বাধীন ক্লজ নেই এবং কোঅর্ডিনেটিং ক্লজ কনজাংশনও নেই বিধায় এই উত্তরটি আমরা কখনোই নেব না। তারপর হচ্ছে 11 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স। এখন আমরা সিম্পল সেন্টেন্স কি সেটা একটু বোঝার চেষ্টা করি। সিম্পল সেন্টেন্সে যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে প্লাস অন্যান্য অংশ থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন আমরা সিম্পল সেন্টেন্সটা কারেকশন করার জন্য এই সবগুলো সেন্টেন্স একটু আমরা অ্যানালাইসিস করে দেখি। প্রথম বাক্য হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই সোনা হয় না। এটি একটি বিখ্যাত প্রবাদ যেটা হচ্ছে এখানে দুইটি ক্লজ আছে, অল দ্যাট গ্লিটার্স। এই বাক্যটি একটি সাবঅর্ডিনেটিং ক্লজ বা কমপ্লেক্স সেন্টেন্স। আবার বি নম্বরটি হচ্ছে অলস অয়েল দ্যাট এন্ডস অয়েল, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার। অর্থাৎ এটা হচ্ছে এখানেও দুইটি ক্লজ আছে, সেটা হচ্ছে অলস অয়েল, এটা হচ্ছে ফাইনাইট বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট এন্ডস অয়েল এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, এটাও আমরা সিম্পল সেন্টেন্স হিসেবে নিব না। আবার ডু অর ডাই, এটা হচ্ছে অরটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত থাকলে সেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আবার আমরা ডি নম্বরে দেখতে পাচ্ছি আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, অর্থাৎ এই বাক্যে একটি সাবজেক্ট আছে আই এবং একটি ফাইনাইট ভার্ব হচ্ছে স এবং অ্যান ওল্ড ম্যান হচ্ছে এই বাক্যের অবজেক্ট এবং বাকি যে অংশটি আছে এটা হচ্ছে অবজেক্টের পোস্ট মডিফায়ার, অর্থাৎ এটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে ওয়াকিং একটি ভার্ব আছে কিন্তু সেটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপল। আবার আরেকটি জিনিস আমরা এখানে বুঝে রাখি, এখানে যে পাস্ট শব্দটি ইউজ করা হয়েছে এই শব্দটি এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে প্রেপোজিশন যদি এটা আমরা আইডেন্টিফাই করতে বলতো তাহলে এই পাস্ট শব্দটি আমরা এখানে প্রেপোজিশন হিসেবে উত্তর নিতাম, কারণ এই পাস্টের পরে আছে একটি প্রনাউন, অর্থাৎ প্রেপোজিশনের পরে বসে নাউন অথবা প্রনাউন। এই হচ্ছে আমাদের 11 নম্বর সলিউশনের বিস্তারিত, সেটা হচ্ছে আমরা ডিটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে ধরে নিব। এখানে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আছে আই, অবজেক্ট ভার্ব হিসেবে আছে স এবং অবজেক্ট হিসেবে আছে একটা নাউন ফ্রেজ, অর্থাৎ অ্যান ওল্ড ম্যান এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ এবং এই নাউন ফ্রেজকে মডিফাই করেছে ওয়াকিং পাস্ট মি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা 12 নম্বর কোশ্চেনটি নিয়ে আলোচনা করছি। কোশ্চেনটি আছে হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ নিচে একটি সেন্টেন্স দেওয়া আছে এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এই বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? যে বাক্যে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। সেই মোতাবেক এ করাপ্ট ম্যান হচ্ছে একটি সাবজেক্ট, ক্যান নট উইন হচ্ছে ভার্ব, দ্য রেসপেক্ট হচ্ছে অবজেক্ট, অফ আদার্স হচ্ছে অবজেক্টের পোস্ট মডিফায়ার। এখন এই বাক্যটিকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স কি সেটা নিয়ে আমাদেরকে আগে একটু বুঝতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ বা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে। সাবঅর্ডিনেটিং ক্লজটা কি? সেই সাবঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যে সেন্টেন্সে যুক্ত থাকে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং ক্লজ। এখন এখানে আমরা যে সাবজেক্টটি দেখতে পাচ্ছি এ করাপ্ট ম্যান, এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ যেখানে একটি অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভটাকে আলাদা করে একটি ক্লজ তৈরি করতে পারলে এটা আমাদের কমপ্লেক্স হয়ে যাবে। অর্থাৎ এ করাপ্ট ম্যান এটুকুকে যদি আমরা লিখি এ ম্যান হু ইজ করাপ্ট, অর্থাৎ একজন ব্যক্তি যিনি দুর্নীতিগ্রস্ত, ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, তারপর হচ্ছে বাকি ক্লজটুকু লিখলাম, এটাই আমাদের হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন বাকি যে সেন্টেন্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স। এই বাক্যটি আমরা পাচ্ছি যে
এ ম্যান হু ইজ করাপ্ট, আমাদের যে সাবজেক্ট হিসেবে যে যে ফ্রেজটি আছে সেটাকে ক্লজ করা হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যাচ্ছে ক্যান নট রেসপেক্ট, কিন্তু আমাদের মূল ক্লজ বা মেইন ক্লজে কিন্তু এটা বলা নেই, তার মানে এই বাক্যটি আমরা সঠিক হিসেবে নিব না। দ্বিতীয়টি হচ্ছে এ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার্স হু আর করাপ্ট, অর্থাৎ একজন মানুষ অন্যদেরকে শ্রদ্ধা করে না যে বা যারা করাপ্ট। এটাও কিন্তু এই নাউন ক্লজটাকে ভেঙে যে ক্লজটি তৈরি করা হচ্ছে সেটার মতো নয়, তার মানে এটাও আমরা কারেকশন হিসেবে নিব না। এখন সি নম্বরটা হচ্ছে কি এ ম্যান হু ইজ করাপ্ট, এটা কিন্তু আবার ঠিক আছে, সেটা হচ্ছে কি সাবজেক্ট হিসেবে যে নাউন ক্লজটি আছে এই ক্লজের মধ্যে যে অ্যাডজেক্টিভটি আছে সেই অ্যাডজেক্টিভকে ভেঙে একটি ক্লজ তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই ক্লজটিতে আছে, সেটা হচ্ছে সি নম্বর। এ ম্যান হু ইজ করাপ্ট, একজন ব্যক্তি যিনি দুর্নীতিগ্রস্ত ক্যান নট উইন, সে জয় করতে পারে না দ্য রেসপেক্ট অফ আদার্স, অন্যদের শ্রদ্ধা বা সম্মান। এটি হচ্ছে আমাদের মূল উত্তর। পরের বাক্যে যেটা আছে কি যে সেটা এ ম্যান হু ক্যান উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এই বাক্যটি আসলে কোনো অর্থপূর্ণ বাক্য নয়। তারপর হচ্ছে 13 নম্বর হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ একটি বাক্য দেওয়া আছে যেটার ডিগ্রি চেঞ্জ করতে বলছে, এই ডিগ্রি চেঞ্জে পজিটিভ ফর্ম চাওয়া হয়েছে, অর্থাৎ হু ইলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান, অর্থাৎ জামানের চেয়ে অন্য কোন খেলোয়াড়টি বা অন্য কে ভালো, এটি হচ্ছে একটি কম্পারেটিভ সেন্টেন্স, এই কম্পারেটিভ সেন্টেন্সটিকে পজিটিভ করতে বলা হয়েছে। এখন এই পজিটিভ করতে গেলে এই ক্লজটিকে লিখতে হবে এমন কোনো প্লেয়ার আছে কি যে এই দলে যে জামানের চেয়ে বা জামানের মতো এত ভালো, এইভাবে। এখানে প্রথম বাক্যটি দেওয়া আছে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার, অন্য কোনো খেলোয়াড় আছে কি ইন দিস টিম, এই টিমে, হু ইজ যিনি হচ্ছে অ্যাজ গুড অ্যাজ জামান, জামানের মতো এত ভালো। তারপরের বাক্যটি হচ্ছে হু ইজ দ্য বেস্ট, তাহলে এখানে আমাদের বলা হয়েছে সুপারলেটিভ ফর্ম, তার মানে এটা সুপারলেটিভ করতে বলে নাই বিধায় এই বাক্যটি আমরা নিব না। সি নম্বর আছে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স, এখানে আমাদের একটি ভুল আছে, সেটা হচ্ছে এনি আদার এরপরে বলা আছে প্লেয়ার্স, যেটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ এনি আদারের পর আমাদের সিঙ্গুলার ইউজ করতে হবে, সুতরাং এটা হবে না। তারপরে বি নম্বরটা আগে আমরা বলে দিলাম এটা হবে না। এখন ডি নাম্বারটা নিয়ে আমরা আলোচনা করি যে আর দেয়ার এনি আদার প্লেয়ার, এখন আবার এখানে বলা আছে কি যে এনি আদারের পরে বসবে সিঙ্গুলার, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আবার ভার্বে গিয়া বসছে কি যে এই আর, এখানে বলা হয়েছে আর, এই এনি আদারের সাথে কি আর কি এটা কি মানানসই হলো? মোটেও না, অর্থাৎ এনি আদার এটা সিঙ্গুলার সাবজেক্ট, তার মানে এখানে ইজ ব্যবহার করতে হবে, তার মানে এটাও হয়নি, তার মানে সেই মোতাবেক আমাদের এ নাম্বারটা হচ্ছে এটার সঠিক পজিটিভ ফর্ম। আশা করি এটুকু আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। বাকি প্রশ্নের সমাধান নিয়ে আমরা পরবর্তী ক্লাসে হাজির হব। আশা রাখি এই ভিডিওটি আপনাদেরকে অনেক উপকার করেছে বা অনেক সুবিধা দিয়েছে বলে আমি মনে করি। সকলকেই ধন্যবাদ।